সুপ্রভাত বন্ধুরা, টিপস ব্লগ অ্যান্ড তোজো চ্যানেলের আরও একটি নতুন সকালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমরাও বেশ ভালো আছি। আজ সকাল সকাল হলো এক কাণ্ড। সকালে উঠেই দেখি যে ট্রাইপড আমার ভেঙে গেছে, মানে ট্রাইপডটা একটু গন্ডগোল হয়ে গেছে, ওটার কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না। তো হাজব্যান্ডকে বললাম দোকানে গিয়ে একটু সারিয়ে নিয়ে এসো, তো দোকানদাররাও পারলো না। তো শেষমেশ আমার হাজব্যান্ডেই ওটা ঠিক করে দিল। আর আমরা তো কালকে এসেছি কোয়ার্টার, আর দেখুন এই কোয়ার্টারে এই পাখিটা না রোজ দিন জল খেতে আসে। হাজব্যান্ডের কাছে শুনলাম যে এ নাকি প্রতিদিন জল খেতে আসে এবং ভীষণ চালাক পাখিটা। যেই ও ফটো তুলতে যায় বা ভিডিও নিতে যায় সেই উড়ে চলে যায়। তো আমি কোনোভাবে পা টিপে টিপে ওই বলতে পারেন একদম চোরের মতো চুপি চুপি একটু জানালার ফাঁকটা দিয়ে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করেছিলাম, তাও জুম করে। তারপর যখন রান্নাঘর থেকে সামনের থেকে নিতে গেলাম তখন কিন্তু আমাকে দেখে আবার উড়ে চলে গেল। পাখিটা দেখতে এত সুন্দর, কি বলবো, সামনের থেকে দেখতে তো খুব সুন্দর লাগছিল। ভিডিওটা জুম করে নিয়েছি তো তাই অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। কোয়ার্টারে আছে কাঁঠাল গাছ, একটা কাঁঠাল পেকে গেছিলো, তো আমার হাজব্যান্ড সেটাকে ছাড়িয়ে কন্টেনারে ভরে ফ্রিজে রেখেছিল। যেহেতু আমি কাঁঠাল খেতে খুব ভালোবাসি আর ও একদমই কাঁঠাল পছন্দ করে না, আর তবুও আমার জন্য ওই কাঁঠালকে হাত দিয়ে কোনোভাবে ছাড়িয়ে রেখেছে এত যত্ন করে। তাই সকাল সকাল নিয়ে বসে গেছি কাঁঠাল। আর ওই ফ্রিজের ওই কাঁঠাল দেখে বেটু আবার সামনেই একটা কাঁঠাল ছিল, সেই কাঁঠালটাকে ছিঁড়ে দেয়। যদি এই কাঁঠালগুলো না বেশি বড় হয় না, ছোট্ট ছোট্ট হয়। এবছর দেখছি একটা কাঁঠাল একটু বড় সাইজের হয়েছে, আর সেই কাঁঠালটাকেই হাজব্যান্ড রেখেছিল আমাদের জন্য। তো আমরা মা আর ছেলে সকাল সকাল কাঁঠাল নিয়ে বসে গেছি, আর হাজব্যান্ডকে দেওয়ার চেষ্টা করলাম যে তুমি একটা খাও, কিন্তু ও কাঁঠালের ধারে পাশে যায় না। ওই কাঁঠালটা যখন এঁচড় থাকে সেটাকে খেতে ভালোবাসে, কিন্তু পাকা কাঁঠাল একদমই পছন্দ করে না। আজ বুধবার, আর আজকে তো জামাই ষষ্ঠী। কিন্তু আমাদের তো জামাই ষষ্ঠী নেই, কিন্তু ওই ষষ্ঠীটা পালন করতে হয়। যেহেতু সন্তান আছে, সন্তানের জন্য এই ষষ্ঠীটা পালন করতেই হয়। তো আজকেও আমাদের মুড়ি খাওয়া, কালকেও ছিল মঙ্গলবার, কালকেও কিন্তু মুড়ি চিড়ে খাওয়ারই পরব ছিল। আবার আজকেও সেই চিড়ে মুড়ি খেয়ে থাকতে হবে। তো হাজব্যান্ড এনে দিল ডালিয়া, সেই ডালিয়াটাই আজকে করে নিচ্ছি। কিন্তু ডালিয়াটা আবার জানেন তো, নর্মাল যে ডালিয়াটা পাওয়া যায় সেটা আজকে এখানে পাইনি, তার জন্য পতঞ্জলির ডালিয়াটাই এনেছিল। কিন্তু এটা যখন সেদ্ধ করলাম না, খেতে অতটাও খাস লাগলো না। সেই ঠিক মনে হচ্ছিলো যেন গম সেদ্ধ খাচ্ছি, মানে অতটাও ভালো লাগলো না খেতে। আর দেখে বোঝা যাচ্ছিলো যে এই ডালিয়াটা একটু অন্যরকম হবে, আমার অতটা ভালো লাগলো না। আরেকটা যে ডালিয়া পাওয়া যায়, ঠিক নামটা মনে পড়ছে না, ওই ডালিয়াটা খেতে বেশ ভালো লাগে। তো আগে আমি এই ডালিয়াটা আমার জন্য বসিয়ে দিচ্ছি। ডালিয়া দিলাম আর কয়েকটা আলু দিলাম, তাহলে ওই আলু মাখা আর ডালিয়া আমি খেয়ে নেব। আর ওদের বাবা ছেলের জন্য দেখা যাক কি করা যায়। ডালিয়াটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, কিন্তু আলুগুলো যদি গোটা গোটা দিই না, আলুগুলোর ভেতরটা কাঁচা থেকে যায়। তার জন্য আলুগুলোর মাঝটা একটু চিড়ে দিলাম। আর আমাকে ডালিয়া খেতে দেখলে আমার ছেলেটিও ডালিয়া খেতে খুঁজে, তার জন্য একটু বেশি পরিমাণেই ডালিয়াটা করলাম। ও যদি আমার সাথে খেতে চায়, অল্প পরিমাণে হয়ে গেলে তখন মুশকিল হবে, তার জন্য ওর জন্য একটু করে নিলাম। আর এখানে জানেন তো হিটার আছে, হিটারেই বলতে পারেন সব কোয়ার্টারে হিটারেই রান্না হয়। তবে হ্যাঁ, হিটারে রান্না করাটা একটা রিস্কের ব্যাপার, কিন্তু যারা হিটার ইউজ করতে জানে তাদের পক্ষে খুবই সুবিধাজনক, মানে এতটাই লাভজনক এই হিটারে রান্না করাটা। এই আপনি ধরুন মাংসটা কষে হিটারে চাপিয়ে দিলেন, মানে হিটারেই ধরুন মাংসটা আপনি চাপিয়ে দিলেন, কষলেন, তারপরে হিটারটা বন্ধ করে আর মাংসটা ঢাকা দিয়ে যদি রেখে দেন না, ওই হিটারটা যে হারে গরম থাকে, ওই আপনাকে আর হিটার অন করার প্রয়োজন নেই। ওই হিটারটা অফ রাখা অবস্থাতেই কিন্তু মাংসটা আপনার সেদ্ধ হয়ে যাবে, এতটাই সুবিধাজনক। এমনি কোনো সবজি যদি আমি রান্না করি, ধরুন কুমড়ো বা আলু পোস্ত যদি রান্না করি, আমি ওই আলুটা কষে নিলাম বা কুমড়োটা কষে ওটা জল দিয়ে ঢাকা দিয়ে দিই আর হিটারটা বন্ধ করে দিই। হিটারটা এতটাই হিট থাকে, ওই হিটেই কিন্তু রান্নাটা সেদ্ধ হয়ে যায়, মানে আলাদা করে আর সেদ্ধ করার জন্য এই হিটারটা অন করে রাখতে হয় না। তো এতটাই সুবিধা হয়। প্রথম তো হিটারে রান্না করতে গিয়ে এক দুবার শর্টও খেয়েছি, কী আর বলবো, তখন তো আর জানতাম না, হিটার কখনো ইউজ করিনি। এই কোয়ার্টারে এসেই পাশে সব কোয়ার্টারে ওদেরকে দেখে হিটারটা ইউজ করতে শিখেছিলাম। হিটারে যেমন ভাত করাটা খুব রিস্কের ব্যাপার, কারণ যারা জানে তাদের কাছে কোনো ব্যাপার নয়, কিন্তু যারা জানে না, যারা নতুন, তাদের কাছে কিন্তু একটু রিস্কেরই ব্যাপার আছে।
হাঁড়িতে ভাত বসালে গেলে দেখবেন ভাতের ফ্যানটা উপর দিকে উঠে আসে আর হাঁড়িটার গা বেয়ে চলে আসে। আর সেই টাইমে যদি আমরা হাঁড়ির ঢাকাটা খুলতে যাই না, সেই টাইমে কিন্তু শর্ট খাওয়া যায়, মানে খাই। আমি আগে খেয়েছি অনেকবার ওইভাবেই, প্রথম যখন করতাম, কারণ সেই টাইমে হিটারটাও শর্ট হয়ে থাকে। তো সেই টাইমে কী করতে হয়, ফার্স্টে হিটারটা বন্ধ করে দিতে হয়, তারপর ঢাকনাটা কোনো একটা শুকনো কাপড় দিয়ে খুলতে হয়। তাও আবার কিছুক্ষণ পরে, সাথে সাথে কিন্তু হাত দেওয়া যায় না। এই ছোটো খাটো টিপসগুলো এগুলো জানলেই কিন্তু হিটারে আর শর্ট খাওয়া হয় না, কিন্তু রান্না করে বেশ মজা পাওয়া যায়। তো ওইদিকে আমার ডালিয়াটা হয়ে গেছে, আর করবো আজকে একটু আলু পোস্ত। আর এদিকে ওই আলুটা মাখার জন্য একটু জিরে লঙ্কা ভেজে নিলাম। আর আলুটাও আমি সিদ্ধ করে রেখেছি, মানে আলু পোস্তর আলুটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছি, যেহেতু আজকে অনেকটা দেরি হয়ে গেছে, তাই শর্টে তাড়াতাড়ি করার জন্য আলুটা সিদ্ধ করে রেখেছি। আর ওইদিকে ডালটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর এখানে আলুটা কষে নিচ্ছি। এইভাবেই আমি নিরামিষ আলু পোস্ত করি। নিরামিষ আলু পোস্ততে ওই অল্প জিরে আর লঙ্কা ফোড়ন দিই, আর টমেটো দিই, তারপর লাস্টে পোস্তটা দিয়ে নামিয়ে দিই। খেতে কিন্তু বেশ লাগে, মানে আমাদের বাড়ির সবাই এইভাবেই খেতে পছন্দ করে। আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু আলু পোস্তটা ওই পেঁয়াজ রসুন দিয়েই করে। এখন আমি নিজের জন্য ওই আলু ভাতেটা মেখে নিচ্ছি। আমি আবার এত ঝাল খাই কি বলবো জানেন তো, আমার মানে মনে হয় যে শেষ বয়সে আমার কিন্তু পেটে আলসার হবেই, কিন্তু মানে ঝালটা আমি কন্ট্রোল করতেই পারি না, এতটা স্পাইসি খাই আমি কি বলবো। মানে আমার বাড়িতে চাল ডাল অতটা শেষ হয় না যতটা আমার লঙ্কা শেষ হয়। আর আমার দেখে দেখে আমার ছেলেটিও কিন্তু সাংঘাতিক ঝাল খেতে শিখে গেছে। দুপুরের খাওয়া দাওয়ার পরে ওই আমরা এখন 3 জন মিলে একটু কার্টুন দেখতে শুরু করেছি। ওই লালুর পাঠা বলি যে নাটকটা আছে না, সেই নাটকটা এখন দেখছি। ছেলেটা দিন দিন রিলসের প্রতি আসক্ত হয়ে পড়েছে, তার জন্য ওর সাথেও আমরা এখন একটু আধটু কার্টুন দেখি, তাহলে ওরও ইন্টারেস্টটা হয় কার্টুন দেখার জন্য। আসলে ওই রিলসের নেশা ছাড়ানোর জন্য ওই কার্টুনের নেশা এখন ধরাতে হচ্ছে। তো যাই হোক, এখন বিকেল হয়ে গেছে, আমরা একটু যাচ্ছি বাজার দিকে। অনেক দিন ঘুরতে যাওয়া হয় না 3 জন একসাথে, তো আমরা একটু বেরিয়ে গেছি। আমাদের এখান থেকে, মানে আমাদের কোয়ার্টার থেকে আমাদের যেটা মেন মার্কেট, সেটা একটু দূরেই বটে। তো এটা দেখছেন, এটা হচ্ছে STPS-এর অফিসটা। আর বাঁ সাইডে চলুন আপনাদের দেখিয়ে দিই। বাঁ সাইডে যে তারের বেড়াগুলো দেখছেন না, এদিকে দেখুন, সামনে দেখতে পাবেন সোলার সিস্টেম। এইটা অনেকটা জায়গা জুড়ে না সোলার সিস্টেম আছে, মানে তাপবিদ্যুৎ কেন্দ্র এখানেই। আর এই লোকেশনটা দেখুন এত সুন্দর, এখানে জায়গাটা না চারিপাশে শুধু খেজুর গাছ আছে, আর সামনেই একটা বিশাল বড় দিঘির মতো আছে। আমরা কোয়ার্টারে প্রায় দিনই এখানে ঘুরতে আসি। তো আজকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। তো আমরা যখন পার্কে এসে পৌঁছেছি, দেখছি পার্কের গেট বন্ধ করে দিচ্ছে। আর এটা দেখছেন STPS-এর ক্লাব। এটা এই সাইডে বাঁ দিকে ওই যেটা দিঘিটা দেখালাম, ওই দিঘির ঘাটে নামার এখানটাই রাস্তা, তার জন্য এই দিকে ঘাটের দিকে আমরা চলে এলাম। যদিও জলে নামিনি, জলে নামলে আবার একটু জল ঘাটতে শুরু করে দিত। আর এখানটা এত সুন্দর হাওয়া দেয়, আর সেই রকম সুন্দর লোকেশনটা দারুণ লাগে এখানে। প্রায় দিনেই আমরা এখানে চলে আসি যখন কোয়ার্টারে আসি। তো আজকে বুধবার, আমি তো খাবো না, আর বেটু এখানে অল্প করে ফুচকা খেয়ে নিল। আর ওর বাবা না এই সকল বাইরের খাবার একদমই পছন্দ করে না, ও খায় না বললেই চলে। খুব জোর জবরদস্তি করলে যদি একটা ফুচকা মুখে নেয়। আর ওখানে বেটুর ফুচকা খাওয়ার হয়ে যাওয়ার পরে আমরা এখানে চলে এলাম STPS-এর সুপার মার্কেটে একটা ছোট্ট মতো মলের মতো আছে। ওই মল ঠিক নয়, জামা কাপড় পাওয়া যায় না, ওই গ্রোসারিজ জিনিসপত্র, খেলনাপাতি, তারপর ওই প্লাস্টিকের ফাইবারের জিনিসপত্র পাওয়া যায়। এমনিতে মোটামুটি কাজ চালানোর মতো বেশ ভালোই। এখানে আমরা অল্প চলে এলাম, এখানে জিনিসপত্র নেওয়ার আছে কিছু টুকিটাকি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগগুলি আপনাদের কেমন লাগছে। আপনাদের একটা মাত্র কমেন্টে আমি কিন্তু অনেকটা মোটিভেট হব। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।